আসসালামু আলাইকুম, আমি স্নিগ্ধা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম নতুন একটা স্টোরি নিয়ে। এখানে আমি আপনাদের সাথে বিভিন্ন ধরনের ট্রু ক্রাইম স্টোরি শেয়ার করে থাকি। আর আমি একটা অনলাইন বিজনেস, খুবই ছোট একটা অনলাইন বিজনেস রান করি, যেখানে আমি বিভিন্ন ধরনের হাতের কাজের প্রোডাক্ট সেল করে থাকি। শাড়ি, ব্লাউজ, কুর্তি, থ্রি পিস, এইসব আর কি। তো আমি যে ট্রু ক্রাইম স্টোরিগুলো শেয়ার করে থাকি, তার সাথে এখানে আমার বিজনেসেরই যে কোনো একটা প্রোডাক্টের সেলাই সাথে সাথে দেখানো হয়। তো আপনারা যদি ট্রু ক্রাইম স্টোরি এবং সেই সাথে সেলাইও পছন্দ করেন, হাতের কাজের বিভিন্ন ধরনের ট্রেডিশনাল জিনিস পছন্দ করে থাকেন, তাহলে এটা আপনাদের জন্য একটা পারফেক্ট চ্যানেল। আর আপনারা যদি শুধুমাত্র ট্রু ক্রাইম স্টোরির প্রতি ইন্টারেস্টেড হন, তাহলেও এটা আপনাদের জন্য একটা রাইট চ্যানেল। কারণ এখানে আমি স্টোরিগুলো এমনভাবেই শেয়ার করে থাকি যাতে ভিডিও না দেখেও পুরো স্টোরি শুধুমাত্র শুনেই আপনারা বুঝতে পারবেন। আপনারা সেক্ষেত্রে ভিডিও ছেড়ে দিয়ে বিভিন্ন কাজ করতে করতে, ঘর গোছাতে গোছাতে, রান্না করতে করতে আমার স্টোরি শুনতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আমিও এই কাজটা করি। যেমন আমি সেলাই করতে করতে বিভিন্ন ডকুমেন্টারি, বিভিন্ন ট্রু ক্রাইম স্টোরি এগুলো শুনে থাকি। আমার টাইমটা খুব ভালো কাটে, বোরিং কাটে না, এবং আমার সাথে সাথে কিন্তু কাজটাও হয়ে যায়। আজকের স্টোরিতে আমি যা কিছু আপনাদের সাথে শেয়ার করব, সমস্ত ইনফরমেশন ইন্টারনেট থেকে নেওয়া, কোনো কিছু আমার মন গড়া না, এবং সব কিছুই সত্য ঘটনা। আর আজকে আমি যে স্টোরি আপনাদের সাথে শেয়ার করব, সেখানে কাউকে ছোট করা অথবা কাউকে হেয় প্রতিপন্ন করা আমার উদ্দেশ্য না। আজকে যে ট্রু ক্রাইম স্টোরিটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, সেইটার যে রিলেটেবল পিকচারগুলো যেখানে যেখানে আমার রিলেটেবল মনে হবে, সেখানে সেখানে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর যেই প্রোডাক্টের সেলার ভিডিওটা সাথে সাথে দেখানো হচ্ছে, সেই প্রোডাক্টের যে ফুল পিকচার, সেটাও আমি ভিডিও শেষে দিয়ে দেব। আজকে যে স্টোরিটা শেয়ার করতে যাচ্ছি, সেটা সম্পর্কে বলতে গেলে বলতে হয় যে সেলিব্রিটি ট্রু ক্রাইম স্টোরি। টিভি রিয়েলিটি শোর যে কন্টেস্ট্যান্ট, সুপার মডেল, এদের লাইফ নিয়ে আজকের স্টোরিটা। আজকে যাকে নিয়ে আমরা কথা বলবো, তার নাম জেসমিন ফিওরে। তো জেসমিন 1981 সালে ক্যালিফোর্নিয়াতে বনিডুন নামক খুবই ছোট্ট একটা শহরে জন্মগ্রহণ করে। আর জন্মের কিছুদিন পরে তার বাবা মায়ের ডিভোর্স হয়ে যায়। আর ডিভোর্সের পরে তার মা লিসা তাকে সিঙ্গেল মাদার হিসেবে বড় করতে থাকে। আর ছোটোবেলা থেকে জেসমিন খুবই অ্যাম্বিশিয়াস থাকে। সে ছোটোবেলা থেকে জানে যে সে কী হতে চায় বড় হয়ে। তার স্বপ্ন থাকে যে সে বড় হয়ে সুপার মডেল হবে। তো জেসমিনের আসলে ইচ্ছা ছিল প্লে বয় ম্যাগাজিনের সেন্টার মডেল হিসেবে কাজ করার জন্য। তখনকার সময় না 2001 এইরকম টাইমটাতে প্লে বয়ের একজন মডেল অনেক নাম করা কিছু। তো জেসমিনের এরকম অ্যাম্বিশন ছিল যে সে প্লে বয়ের কভার ফটোতে নিজের ছবি দেখতে চায়, তারপরে সেখানের মেইন মডেল হিসেবে কাজ করতে চায়। 2000 সালের দিকে জেসমিন সুইমস্যুট মডেল হিসেবে কিছুটা সাকসেস পায় এবং কিছু ছোটোখাটো কমার্শিয়ালও কাজ পায়। আর এদিক দিয়ে কন্টিনিউ নিজের যে পিকচার, এগুলো হচ্ছে প্লে বয় ম্যাগাজিনে সেন্ড করতে থাকে ওখানে সিলেক্ট হওয়ার জন্য। কিন্তু ওই সময়টায় আসলে এত বেশি পরিমাণে কম্পিটিশন ছিল, যার জন্য জেসমিন অনেক সুন্দর হওয়া সত্ত্বেও ওখানে সিলেক্ট হয় না। যদিও জেসমিন প্লে বয় ম্যাগাজিনের জন্য সিলেক্ট হয় নাই, কিন্তু তারপরেও তার যে লাইফস্টাইল ছিল, তারপরে যেরকম ও দেখতে শুনতে ছিল, তার জন্য ওকে হচ্ছে প্লে বয় মেনশনে যে বিভিন্ন ধরনের পার্টি হতো, ওই পার্টিতে গেস্টদেরকে অ্যাটেন্ড করার জন্য ওকে ইনভাইট করা হতো। তো এরকম পার্টিতে অ্যাটেন্ড করতে করতে ওখানে যারা আসতো তাদের একটু নজরেও পড়ে যে মেয়েটা সুন্দর, তারপরে সুন্দর করে কথা বলে হেসে হেসে। তো তখন প্লে বয় থেকে অফার করা হয় ওকে যে প্লে বয়ের যে গল্ফ আছে ওখানে জয়েন করার জন্য। তো জেসমিন খুবই খুশি হয়ে গল্ফ গার্ল হিসেবে জয়েন করে। আর সে জানতো যে এত ইজিলি সে ম্যাগাজিনের কভার ফটোতে নিজের জায়গা করতে পারবে না। কারণ তার তো ওইভাবে আসলে ওরকম ব্যাকগ্রাউন্ড নাই, তার পরিচিত কেউ নাই। সে নিজেই চেষ্টায় এত দূর আসছে, আর নিজেই চেষ্টা করে এদিকে যেতে হবে। তো এগুলো তার ছোট ছোট স্টেপ ছিল তার স্বপ্নের দিকে যাওয়ার। তো সেটা চিন্তা করে অ্যাকসেপ্ট করে জবটা। তো তারপরে গল্ফ গার্ল হিসেবে জয়েন করার 1 বছরের মাথায় জেসমিনকে অফার করা হয় বিভিন্ন পার্টির যে ইভেন্ট কোঅর্ডিনেটর হিসেবে জয়েন করার জন্য। বিভিন্ন ক্যাসিনোতে পার্টি হয়, তারপরে অন্য জায়গায় প্লে বয়ের যে পার্টিগুলো হতো, এই পার্টিগুলোর কোঅর্ডিনেটর হিসেবে ওকে জব অফার করা হয়। তো জেসমিন তো প্লে বয়ের লাইফস্টাইল খুবই পছন্দ করতো, আর যেহেতু এইগুলো ওর স্বপ্ন ছিল, তো ও খুবই খুশি এই জবটাও রাজি হয়ে যায় এবং এলে আর লাস ভেগাসে বিভিন্ন পার্টিতে ও ইভেন্ট কোঅর্ডিনেটর হিসেবে কাজ করা শুরু করে। তো এইসব পার্টিতে কোঅর্ডিনেটর হিসেবে কাজ করার সময় জেসমিন বিভিন্ন ধরনের মানুষজনের সাথে মিশতো, যারা অনেক ভালো ভালো পজিশন বিলং করে। তো এইসব মানুষজনের সাথে মেশার যে সুযোগটা, এটা জেসমিন কাজে লাগাতো। এর মাধ্যমে জেসমিন বিভিন্ন ধরনের অন্যান্য মডেলিং করার সুযোগ পেত। অন্যান্য জায়গায় জেসমিনের পরিচিতি আর কি বাড়ত। এরকমই একটা ক্যাসিনো পার্টিতে জেসমিনের সাথে দেখা হয় রায়ান জেনকিন্স নামের একটা লোকের। আর প্রথম দেখাতেই তাদের মধ্যে ভালো লাগা কাজ করে, একটা স্পার্ক কাজ করে, দুজনের প্রেমে পড়ে যায়।
তো কে ছিল এই রায়ান জেনকিন্স? এই রায়ান জেনকিন্স একজন কানাডিয়ান মিলিয়নিয়ার এবং একজন রিয়েলিটি টিভি শো স্টার, এবং সে লাস ভেগাসে রিয়েল এস্টেট ডেভেলপার হিসেবে কাজ করত। রায়ান আসলে কয়েকটা টিভি শোতে পার্টিসিপেট করছে, কিন্তু একটা শো যেটা হচ্ছে মেগান ওয়ান্টস এ মিলিয়নিয়ার, এই শোটা দিয়ে ও আসলে পপুলারিটি পায়, ওকে আর কি মানুষজন চেনে। তো এই শোটা আসলে এরকম ছিল, মেগান নামে একজন মডেল, যে হচ্ছে তখনকার প্লে বয়ের একজন মডেল। তো সে হচ্ছে এই শোটার মেইন হোস্ট, আর এই শোতে কয়েকজন মানে মিলিয়নিয়ার ব্যাচেলার পার্টিসিপেন্ট হিসেবে ছিল, তাদেরকে হচ্ছে মেগান ডেট করবে এবং তাদের মধ্যে থেকে একজনকে চুজ করবে। অনেকটা আমরা আসলে আগে দেখতাম না, ইন্ডিয়ায় হতো যে রাখির সোয়াম্বার, ওই টাইপের আসলে এই টিভি শোটা ছিল, যে মেগান একজনকে চুজ করবে এবং তাকে মেগান ডেট করবে। তো রায়ান অতটা গুড লুকিং না হলেও, মানে দেখতে শুনতে অতটা গুড লুকিং না হলেও, তার মধ্যে এমন একটা মানে তার পার্সোনালিটিটা এমন ছিল যে মেয়েদেরকে সে খুব ভালোভাবে পটাতে পারতো। এই মেগান মানে এই শোটাতে এসে আর কি মেগানকেও সে খুব ভালোভাবে পটাতে পারছে। অন্য কন্টেস্টেন্টদের থেকে আর কি মেগান তার প্রতি প্রথম থেকেই দুর্বল ছিল। তো শোয়ের বাইরে তারা হচ্ছে সবসময় কথাবার্তা বলতো, ডেট করতো, চুপি চুপি ফোনে কথা বলতো, লুকায় লুকায় দেখা করতো। কারণ এভাবে শোতে তো আর কি বলতে পারে না প্রথম থেকে যে আমি রায়ানকে পছন্দ করি, ও কি আমি জেতাবো, এরকম কথা তো আর মেগান বলতে পারে না, আগে থেকে ডিক্লেয়ার করতে পারে না। তো এই কারণে ওরা হচ্ছে সবার থেকে লুকিয়ে দেখা করতো। কিন্তু যদিও রায়ান একজন মিলিয়নিয়ার ছিল, কিন্তু তখন হচ্ছে মানে এই শোটাতে ওকে দেখা গেছে যে ও ফেক রোলেক্স পরছে, নকল রোলেক্স ঘড়ি ব্যবহার করতে, এবং দুইটা প্যান্টি না পুরা শো জোরে, মানে পুরা শোতে ওই যে দুইটা প্যান্টি পরতো। তো এরকম দেখার পরও না মেগান অতটা পাত্তা দেয় নাই, যে থাক হয়তো বা ও এরকমই। তো এটা চিন্তা করে কেউ অতটা ওইভাবে সন্দেহ করে নাই যে ওর টাকা পয়সা নিয়ে। তো এইভাবে ওদের যখন সম্পর্ক চলতে থাকে, তখন একটা সময় আর কি রিয়েলিটি টিভি শোর থেকে আর কি বলতে থাকে যে প্রডিউসাররা, যে ওকে বাদ দিতে হবে, কারণ হচ্ছে আশেপাশের মানুষ মানে কি বলে অডিয়েন্সরা ওকে এতটা আসলে পছন্দ করছে না, তো ওকে আসলে এলিমিনেট করতে হবে। তখন বাধ্য হয়ে মেগান আসলে ওকে এলিমিনেট করে দেয়। তো মেগান অনেকটা বাধ্য হয়ে রায়ানকে ফিনালের আগে আগে এলিমিনেট করে, এবং ও মনে মনে চিন্তা করতে থাকে যে এখন ফিনালের টাইমে ও অনেক ব্যস্ত, এখন তো ওভাবে বলতে পারতেছে না। তো ও তখন চিন্তা করে যে রায়ানকে ফিনালের পরে আস্তে ধীরে ও আর কি বলবে ফোন করে, যে যেই জিতুক সমস্যা নেই, আমি আসলে যেই জিতছে এটা বাধ্য, আমি আসলে তোমার সাথেই থাকবো, তোমাকেই আমার ভালো লাগছে, আমি আসলে তোমাকে চুজ করছি, তোমার সাথেই থাকবো। এদিকে এলিমিনেট হওয়ার পরে রায়ান আসলে এলিমিনেট হচ্ছে 2009 সালের মার্চের 16 তারিখে। তো ওই দিন এলিমিনেট হওয়ার পরে সে মনের দুঃখে সে হচ্ছে ক্যাসিনো পার্টিতে চলে যায়। তো ওই ক্যাসিনো পার্টিতে তার সাথে জেসমিনের দেখা হয়। তো এই ক্যাসিনো পার্টিতে দুজনের দেখা হওয়ার পরে দুজনের কথাবার্তা হয়, এবং তাদের মধ্যে এমন ভালো লাগা কাজ করে, তাদের মধ্যে কি কথা হয়েছে, রায়ান জেসমিনকে কি বলে পটাইছে, তারা 2 দিনের মাথায় 16 তারিখে তাদের দেখা হয়েছে, তারা 18 তারিখে দুজনে লাস ভেগাসে বিয়ে করে ফেলে। আর ওইদিকে ফাইনালি শো শেষ হওয়ার পরে মেগান যখন রায়ানকে ফোন দেয়, ফোন দিয়ে যখন এগুলো বলতে থাকে যে আমি আসলে তোমাকেই চাই, যে জিতছে আমার এতে কিছু যায় আসে না, আমি আসলে তোমাকেই চাই। ওদিকে রায়ান তখন বলতে থাকে সে এতদিনের সব ভালোবাসা ভুলে গেছে, সে তখন বলতে থাকে যে আমি তো আমার সোলমেটকে পেয়ে গেছি, আমি তো অলরেডি বিয়ে করে ফেলছি। তো এটা শুনে মেগান আর কিছু বলে না, সে আর কি বলবে, তার আর তো কিছু বলার নেই, তো সে তো ফোন রেখে টেখে দেয়। আর এদিক দিয়ে জেসমিন আর রায়ান বিয়ের পরপর প্রথম ভালোই যায় প্রথম কয়েকদিন, তারপরে তাদের মধ্যে প্রবলেম শুরু হয়। প্রথম দিকে তারা ভাবে যে তারা তো ও জেসমিন একজন মডেল আর হচ্ছে রায়ান একজন টিভি শো স্টার, দুজনে ভালোই, আবার টাকা পয়সাও আছে, এরকম ভাবতে থাকে যে ভালোই চলবে। কিন্তু কিছুদিন পরেই আসল কাহিনী বের হয়ে আসে। রায়ানের কোনো টাকা পয়সা নেই, তার বাবা একজন মিলিয়নিয়ার, তার কোনো টাকাই নেই, সে এই বাবার রিয়েল এস্টেট বিজনেসের কোনো পার্ট না। তো সে হচ্ছে এখন আর কি করা, তো জেসমিনের টাকা হচ্ছে তাদের সংসারে চলতে থাকে, এবং হচ্ছে রায়ান কোনো কন্ট্রিবিউশন তার সংসারে নাই। তো টাকার দিক থেকে যাই হোক, যেমন তেমনভাবে টেনে টুনে জেসমিনের টাকায় সংসার চলতে থাকতো। কিন্তু রায়ান আবার খুব মানে বউকে নিয়ে সে খুব কি বলে এটা পজিটিভ, যে বউ অন্য কারোর সাথে কথা বলতে পারবে না। জেসমিন যেহেতু একজন মডেল, তার তো অন্য মানুষের সাথে মিশতে হবে, কথা বলতে হবে, না সে সেটা করতে পারবে না। সে অন্য মানুষের সাথে কথা বলতে দেখলে জেসমিনকে খুব জেলাস ফিল করে। তো জেসমিন বিয়ের পরেও ওর যে আগের যে এক্স ছিল তাদের সাথে কথাবার্তা বলতো, মানে তাদের সাথে ওর সম্পর্ক খুব ভালো ছিল। তো একজন এক্স ছিল ট্রাভিস নামে, তো ট্রাভিসের সাথে জেসমিনের সম্পর্ক খুব ভালো ছিল, যদিও তাদের রিলেশনটা ওইভাবে টেকে নাই, ওয়ার্কআউট করে নাই, কিন্তু তাদের সম্পর্ক খুব ভালো ছিল, তারা কন্টিনিউ কথাবার্তা বলতো, দেখা হলে খুব ফ্রেন্ডলি সম্পর্ক ছিল।
তো যেহেতু রায়ানের সাথে জেসমিনের এখন প্রবলেম চলতেছে, তো জেসমিন হয়তো বা ট্রাভিসের সাথে এটা শেয়ার করে ওর ভালো লাগতো, কথাবার্তা বলতো। তো রায়ান আর জেসমিন এরকম একটা পুল পার্টিতে যায় একদিন, ওখানে ওর জেসমিনের এক্স ট্রাভিসও ছিল। তো রায়ান জেসমিনকে বলতে থাকে যে তুমি ট্রাভিসকে কিস করছো, এটা বলে জেসমিনকে অনেক জোরে মারে এবং জেসমিন মানে এত জোরে মারে যে জেসমিন পুলের মধ্যে গিয়ে পড়ে। তো এটা হচ্ছে ট্রাভিস বলতে থাকে যে এরকম কিছু ওদের মধ্যে হয় নাই, কিন্তু এটা রায়ানের মনে হয়েছে। এই ঘটনার পরে জেসমিন রায়ানের নামে পুলিশে কেস করে। তো কেস করার পরে হচ্ছে এক রাত রায়ান জেলেও থাকে, তারপরে তারা খুবই শর্ট টাইমের জন্য দুজনে সেপারেটও থাকে। কিন্তু এর মধ্যে হচ্ছে যখন তারা সেপারেট ছিল, জেসমিন আর কি রায়ানের সাথে থাকবে না এরকম ঝগড়াঝাটির পরে। কিন্তু রায়ান এটা মানতে পারতেছিল না, সে জেসমিনকে মানে ছাড়বে না। তো এর মধ্যে সে হচ্ছে মেগানের সাথে দেখা করে এবং মেগানের সাথে এমনিই হয়তো বা দেখা করে। তো দেখা করে তখন সে মেগানকে বলতে থাকে যে জেসমিনকে ছাড়া আমি থাকতে পারবো না, জেসমিনকে আমি আবার ফেরত চাই, জেসমিনকে যে কোনো মূল্যে আমি আবার আনবো। তো সে কিছুদিন পরে রায়ান আর জেসমিন আবার একত্র হয়, সে জেসমিনের হাতে পায়ে ধরে আর এরকম ভুল হবে না, এখন মাফ টাফ করে দাও, এসব বলে টলে সে জেসমিনকে আবার নিজের কাছে নিয়ে আসে। আর এক্ষেত্রে রায়ানের যে ব্যাপারটা, সে আসলে রিজেকশন হ্যান্ডেল করতে পারতো না। জেসমিন ওকে ছেড়ে যাবে, জেসমিন ওকে রিজেক্ট করছে, এইটা সে মানতে পারতেছিল না। এই কারণে যে কোনো মূল্যে জেসমিনকে তার চাই। আর জেসমিনকে মেনলি সে আসলে ট্রফি ওয়াইফ হিসেবে মানে দেখতো। তো ওদের আসলে ফেসবুক তারপরে অন্যান্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে দেখা যেত যে ওরা নিজেদের ছোট ছোট ভিডিও করে এখানে ঘুরতেছে, পার্টি করতেছে, এরকম ভিডিও করে ওই ভিডিওগুলা মানে দেখা যেত সোশ্যাল মিডিয়াতে থাকতো। তো সেক্ষেত্রে রায়ান দেখা যেত যে ও খুব শো অফ করতো যে এরকম একটা মানে জেসমিনের মতো মেয়ে, ওর বউ, এরকমভাবে ও শো অফ করতে পছন্দ করতো। কিছু ছেলে আছে না যে কন্ট্রোলিং, বউকে অন্য কারোর সাথে কথা বলতে দেবে না, কিন্তু নিজে আর কি বউ অনেক সুন্দর এটা আবার শো অফ করবে, সবাইকে দেখায় বেড়াবে যে আমার বউ অনেক সুন্দর, কিন্তু আবার সন্দেহ করবে। রায়ানের ক্যারেক্টারটা ছিল অনেকটা এরকম। তো এরকমভাবে ঝগড়াঝাটির মধ্যে দিয়ে এই ভালো এই খারাপ এরকমভাবে ওদের মোটামুটি সম্পর্ক চলতে থাকে। তো জেসমিন পুরোপুরি কনভিন্স এখনও হয় নাই, ওর কাছে আসছে রায়ানের কাছে ঠিকই, কিন্তু পুরোপুরি কনভিন্স হয় না যে সে রায়ানের সাথেই থাকবে, এখনও ঝগড়াঝাটি ওদের মধ্যে আসে। তো এর মধ্যে একটা রিয়েলিটি টিভি শোর অফার আসে রায়ানের কাছে, আই লাভ মানি নামে। তো এটার শুটিং হবে আবার মেক্সিকোতে। তো রায়ান প্রথমে যেতে চায় না, কারণ জেসমিনের সাথে ওরকম সম্পর্ক, তার মধ্যে জেসমিনকেও কনভিন্স করতে চায়। কিন্তু এই টিভি শোটা ভালো একটা অ্যামাউন্টই দিবে, মানে যে জিতবে তাকে। তো তখন মেগান আর কি রায়ানকে রাজি করা যে তুমি এই টিভি শোটা করো, জিতলে তুমি একটা অ্যামাউন্টও পাবা, তোমার যে এখন একটা প্রবলেম মানে ফিনান্সিয়াল একটা প্রবলেম চলতেছে এটাও সলভ হবে, আবার তোমরা দুজনে আলাদা একটু টাইমও পাবা, তারপরে তুমি জেসমিনকে এই ফাঁকে রাজিও করাতে পারবা, দুজনে একটু সময় পাবা নিজেদের মতো করে। তো এইসব চিন্তাভাবনা করে রায়ানও যেতে রাজি হয়। তো রায়ান মেক্সিকোতে চলে যায় শুটিংয়ের জন্য। রায়ান যখন মেক্সিকোতে এরকম এই শোয়ের শুটিংয়ে থাকে, তখন হচ্ছে সে যখন জেসমিনের সাথে ফোনে কথা বলতো, তখন সে জেসমিনকে এখনই বলতো যে হ্যাঁ আমি আর এরকম দোষ কখনো করব না, আমি আর তোমাকে সন্দেহ করব না, আমি এখন এই শোটা জিতবো, তারপরে আমাদের ফিনান্সিয়ালি প্রবলেম চলে যাবে, তুমি যেরকম থাকতে চাও তোমাকে আমি সেরকমই লাগবো, তোমাকে আমি অনেক লাক্সারিয়াস লাইফ দেবো, এগুলো বলতো। এগুলো বলার সাথে সাথেই আবার সে বলতো তুমি কালকে রাতে কোথায় ছিলা, কার সাথে গেছো, কার সাথে ঘুরছো, তুমি আমার পিছনে কিছু করো নাই তো। মানে রায়ান যতই মুখে বলতো কিন্তু তার মনের মধ্যে সন্দেহ কন্টিনিউয়াসলি থাকতো। তো এরকম চলতে চলতে শো শেষ হয়, মেক্সিকো শুটিং শেষ হয়, রায়ান এই শোটা জেতে এবং তারপরে যখন সে জেসমিনের কাছে আসে তখন দুজনের মোটামুটি মানে এতদিনের মধ্যে এখন একটু অবস্থাটা ভালো যায়, কিন্তু তাও অতটা ভালো যায় না, অলরেডি ঝগড়াঝাটিতে সম্পর্ক তো অনেকটা খারাপ হয়ে গেছে। তো মোটামুটি এরকমভাবেই দুজনের চলতে থাকে। 2009 সালের আগস্টের 13 তারিখে রায়ান আর জেসমিন একটা ফান্ডরেজার কী বলে যে চ্যারিটি ফান্ডরেজার প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য ক্যালিফোর্নিয়ার স্যান ডিয়েগোতে যায়। এই লাস্ট টাইম ছিল যেখানে জেসমিনকে সবাই আর কি লাস্ট দেখছে। তো 14 তারিখে হচ্ছে রায়ান জেসমিনের নামে একটা মিসিং রিপোর্ট ফাইল করে যে ওরা যখন আসছে ওই ফান্ডরেজার প্রোগ্রাম অ্যাটেন্ড করে বাসায় আসার পরে, তারপরে জেসমিন কিছু কাজের জন্য বাইরে গেছে, তারপর থেকে জেসমিন আর বাসায় ফিরে আসে নাই। তো আগস্টের 15 তারিখে হচ্ছে ক্যালিফোর্নিয়ার বুয়েনা পার্ক নামক একটা জায়গায় হচ্ছে কন্টেনারের ভিতরে সকালবেলা যখন এরকম সিটি কর্পোরেশনের লোকজন আসে না ময়লা পরিষ্কার করে নেওয়ার জন্য, তখন এরকম কন্টেনারের যে ময়লা ফেলায় ওরকম কন্টেনারের ভিতরে ওই লোক দেখতে পায় যে একটা সুটকেসের মধ্যে থেকে কিছু চুল বের হয়ে আসে আর সুটকেসের ভিতরে একটা লাশ। তো তখন ওই লোকটা ভাবে যে এটা মনে হয় কোনো বাচ্চার লাশ, তো সাথে সাথে পুলিশকে খবর দেওয়া হয়।
তো পুলিশ যখন আসে, পুলিশ এসে দেখে এটা আলটিমেটলি কোনো বাচ্চার লাশ না, এটা একটা মানে মহিলা মানুষের লাশ। এবং তখন পুলিশ যখন এই লাশটা আইডেন্টিফাই করতে যায়, তো তখন দেখে চেহারা দেখে না আর বোঝা যাচ্ছে না এটা কার লাশ। নাক টাক ভেঙে গেছে আর হচ্ছে মাথা থেকে চুল পুরা ছিঁড়ে চলে আসছে, এরকম অবস্থা। আর আইডেন্টিফাই করতে পারতেছে না, তার কারণ হচ্ছে গিয়ে এই লাশটার হচ্ছে এই মেয়েটার দাঁত ওঠানো ছিল এবং হচ্ছে যে আঙুলের যে মাথা, যে ফিঙ্গারপ্রিন্ট যাতে বোঝা না যায়, এই জন্য হচ্ছে আঙুলের মাথাগুলো কাটা ছিল। এই যে লাশটা পাওয়া গেল, কি ঘটেছিল এর সাথে, আর জেসমিন ফিউরি বা এখন কোথায়? বাকি স্টোরি থাকবে পার্ট 2-তে। পার্ট 2 2-3 দিনের ভিতরেই চলে আসবে। নোটিফিকেশন পাওয়ার জন্য ক্রাইম অ্যান্ড ক্রাফট চ্যানেলের সাথেই থাকুন।